আজ ক্লাস 9-এর ইতিহাস। আজকে যে প্রশ্নগুলো খুবই আসার মতন আমি সেগুলো দাগ নেব। এর আগে আমি পুরো বইটা পড়ানো হয়ে গেছে, তো তোমরা একটু দেখবা। এবং আজকে আমি শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো, যে প্রথম সেমেটিভে যে কোয়েশ্চেনগুলো আসবে, ঠিক আছে, ঠিক সেইভাবে আমি বলে দিচ্ছি, একটু মানে পড়ার চেষ্টা করবা। তো প্রথমে যে কোয়েশ্চেন ধরবো 4 মার্কে বা 8 যাই দেখ, তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এই ট্রাফালগার যুদ্ধ। খুবই আসান কোয়েশ্চেনটা আমি বুঝাইছি, আমি শুধু আগে দাগ মেরে দেবো যে কোনটা আসার মতন। তো এই ট্রাফালগার যুদ্ধটা তোমরা মুখস্থ করবা। এবং তারপরে পেয়ে চলে যাচ্ছি যেমন তোমার 2 মার্কের কোয়েশ্চেন নিতে পারে, 2 মার্কের বা 1 মার্কের কোয়েশ্চেনে যে কোড নেপোলিয়ন কী, ঠিক আছে, যে নেপোলিয়ন তৈরি গিয়েছিল সেটা কোড নেপোলিয়ন কী, এগুলো পড়বা। আমি পরে দিচ্ছি, তোমাকে দেখবা, আমি বলে দিচ্ছি। তারপর পরের কোয়েশ্চেন আছে তোমার যে নেপোলিয়ন যে সাম্য মৈত্র স্বাধীনতার যে আদর্শ ছিল সেখানে তোমার কোন পাবা। এবং আরেকটা আছে যে মহাদেশীয় ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই মহাদেশীয় ব্যবস্থা এটা আমি সেদিনকে বোঝাইনি, মানে বিষয় পরে বোঝাবো, তো আমি আজকে বুঝিয়ে দেবো। তার আগে মানে শুধু আজকে শুধু দাগ মেরেছি কোনো আসার মতন। যেমন নেপোলিয়নের রুশ অভিযান, নেপোলিয়ন যে রুশ অভিযান করেছিল, হ্যাঁ, এই কোয়েশ্চেন খুব আসার মতন, দেখবা। তারপরে ওয়াটারলু যুদ্ধ, তারপর হচ্ছে এই 100 দিবসের রাজত্ব, এই কোয়েশ্চেনটা খুব আসার মতন, দেখে দেওয়া 100 দিবসের রাজত্ব, হ্যাঁ, এবং ওয়াটারলু যুদ্ধ। এই কয়টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কোন পেবে এবং তোমরা পড়ার চেষ্টা করবা। এবং তারপর হচ্ছে তোমার নেপোলিয়নকে কোথায় নির্বাসন করা হয়েছিল, হ্যাঁ, এইসব এক কথা দিতে পারে কোয়েশ্চেনগুলো। এবং এই ছকটা আছে, এখানে কিছু কোন পাবা। যেমন বলা আছে যে 1799 কনসুলেট শাসন চেতনা ও 1818 ব্রুমিয়ারের ঘটনা ইউরোপে দ্বিতীয় শক্তি জোট গঠন করে। তারপরে ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত সালে গঠিত হয়, ফুলটেনমূলক ডিগ্রি কত সালে তৈরি হয়, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ওই নেপোলিয়নের মস্কো অভিযান কত সালে তিনি অভিযান করেছিলেন, তারপর ওয়াটার যুদ্ধ কত সালে হয়, ঠিক আছে, নেপোলিয়নের মৃত্যু। তারপর হচ্ছে যেসব মানে ডিগ্রি জারি করেছিল তোমার 1807 সালে 7 জুলাই টিলসিতে সন্ধি, ইংল্যান্ডের ওয়ার্ডার্স ইন কাউন্সিল জারি, মিলার ওয়ার্ডার্স ডিগ্রি জারি, এসবগুলো হয়েছিল, হ্যাঁ। তো আমি প্রথমেই যেটা বোঝাবো একটু, সেটা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বুঝো। তো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, যেটা বলছি যে তোমার প্রথম প্রশ্ন হিসেবে লিখবা যে ফরাসি সম্রাট নেপোলিয়নের অধীনে ইউরোপের সবচেয়ে শক্তিশালী স্থলবাহিনী থাকলেও তার নৌশক্তি ইংল্যান্ডের তুলনায় অনেক দুর্বল ছিল, এটা তুমি জানো, পড়েছ। তারপরে হচ্ছে তোমার যে মহাদেশীয় অবরোধের যে ব্যবস্থা, হ্যাঁ, সেই ব্যবস্থাটা কীভাবে হবে, যে তোমার যেমন অপশন দিয়ে বলছি, মানে অপশন দিলে তোমার ওই পয়েন্ট দিই, ইংল্যান্ডের বীরত্ব, হ্যাঁ, ইংল্যান্ডের বীরত্ব কীরকম, যে নৌশক্তির দুর্বলতার জন্য তিনি 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ ইংল্যান্ডের, এই তো তোমার এই ট্রাফালগার যুদ্ধ, এবং নীল যুদ্ধ কবে হয় এই দেখবা, আমি বলেছি শুধু, হ্যাঁ। ট্রাফালগার যুদ্ধতে কী হয়েছিল তোমার, যে নৌযুদ্ধে এই ইংল্যান্ডের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন। তখন তিনি উপলব্ধি করেন যে ইউরোপের সকল শক্তি তার কাছে কী হবে, পরাজিত হয়ে মিত্রতা স্থাপনে বাধ্য হলেও একমাত্র সমুদ্রের রানী ইংল্যান্ডের তার দ্বীপ রাষ্ট্রে বসে নেপোলিয়নের বিরুদ্ধে প্রবল বীরত্ব দেখে যাচ্ছে, বুঝালো। এবার তোমরা এভাবে বলতে পারো। আর যে এবার 2 নম্বর যে মূল যে তোমার ওই পয়েন্ট, সেটা হবে অর্থনৈতিক অবরোধ, তাই না। লেকিন হবে তোমার অর্থনৈতিক অবরোধে এরকম যে ইংল্যান্ডকে যুদ্ধে পর্যদস্ত করতে না পেরে নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এই উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কী ছিল, অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন। মানে হচ্ছে যে এরকম যে ওই তাকে হাত না মেরে ভাতে মারার চেষ্টা করেছিল, বুঝালো, এরকম একটা। তারপর তোমার যে কী তারপর কি নেপোলিয়ন কী করলো, যে তোমার কিছু ঘোষণা করলো। কী ঘোষণা করলো দেখো, প্রথমে যেগুলো ঘোষণা করছে সেটা হচ্ছে
নেপোলিয়ন কী করছে, বার্লিন ডিগ্রি, তারপরে মিলান ডিগ্রি, তারপর হচ্ছে অরেস চুক্তি ডিগ্রি। তাহলে আমি এবার বলেছি, দেখো যে বার্লিন ডিগ্রি কী হয়েছিল, যে নেপোলিয়ন বার্লিন ডিগ্রি, মিলার ডিগ্রি, অরেস মানে ডিগ্রি, ফতেনবুলো ডিগ্রি প্রভৃতির যে মাধ্যমে ঘোষণা করেন যে কোনো ব্রিটিশ জাহাজ ইউরোপের কোনো দেশের বন্দরে ঢুকতে পারবে না এবং কোনো ইউরোপীয় রাষ্ট্র কোনো ব্রিটিশ পণ্য আমদানি করতে পারবে না। নেপোলিয়ন কর্তৃক ঘোষিত এই অবরোধ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত। বুঝালো? তাহলে বোঝালো এখানটায় যে আমি তোমাকে আরও একটু বলে দিচ্ছি যে যেসবগুলো করেছিল বার্লিন ডিগ্রি, মানে আমি তিনটাকে আমি একসাথে বললাম। হ্যাঁ, তো এবার তোমার বলছে যে বার্লিন কী হয়েছিল, এই ডিগ্রি জারি করে নেপোলিয়ন ঘোষণা করেন ব্রিটিশ জাতপণ্য, আমি যা বললাম এই তো, ঢুকতে না পেরে ব্রিটিশ যে পণ্য এই দেশে আসে এবং তবে বাজেয়াপ্ত হবে, এরকম একটা বলেছিল। হ্যাঁ, অরেস্ট চুক্তি তাও এই কথা বলা হচ্ছে যে এরপর নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে অরেস্ট ডিগ্রি, ফন্টেনব্লো ডিগ্রি, হ্যাঁ, এগুলো সব করেছিল। এবং নিষেধাজ্ঞা ভঙ্গ করার অপরাধে যেসব ব্রিটিশ পণ্য বাজেয়াপ্ত করা হবে তা প্রকাশ্যে অগ্নি সংযোগ করা, মানে কি আগুন পুড়িয়ে ফেলা হবে, এরকম একটা বলেছিল। তারপর বলেছে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলে ইংল্যান্ড প্রথম দিকে যথেষ্ট বেকায়দা পড়ে গিয়েছিল। 1808 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রপ্তানি বাণিজ্য 28% নেমে যায়। তবে মহাদেশীয় ব্যবস্থায় এমন কিছু বিপজ্জনক ছিল না যাতে ইংল্যান্ড অসুবিধায় পড়ে। ফ্রান্সের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, কারণ মহাদেশীয় ব্যবস্থা কার্যকরী করার ক্ষেত্রে ফ্রান্সের শক্তিশালী নৌবাহিনী যেমন ছিল না, তেমন ইংল্যান্ডের সারা বিশ্বজুড়ে বাণিজ্য নেপোলিয়নের পক্ষে বন্ধ করা সম্ভব ছিল না, যে কারণে নেপোলিয়ন শেষ পর্যন্ত মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে ব্যর্থ হন। বুঝলে একটু? আশা করি কোয়েশ্চেনটা খুব আসার মতন, তোমরা পড়বা। তারপর আসছি যেটা শত দিবসের রাজত্ব। শত দিবসের রাজত্ব একটু আপনাকে একটু বলে দিই। শত দিবসের রাজত্ব কী আছে যে হ্যাঁ, তো আমি একটু গল্প বলেছি যে চতুর্থ শক্তি জোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন কী হয়েছিল তোমার ওই সিংহাসন ত্যাগ করে এবং তিনি কী হয়েছিল যে এলবা দ্বীপে নির্বাসন দিতে বাধ্য হয়েছিল। দেখো আমি দাগুমার যা পড়াইছি এগুলো একটু কেউ ভিডিও দেখবা তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তো আমি বলে দিয়েছি আগে, তো আমি বুঝিয়ে দিই একটু। এবার তোমার বলছে যে শত দিবস রাজত্বের যে গুরুত্ব দেখো, বলছে এখানটায় যে নেপোলিয়ন নির্বাসনে থেকেও মানসিকভাবে ভেঙে না পড়ে হারানো ক্ষমতা ফিরে পাওয়ার সুযোগ খুঁজতে থাকে। বোঝা গেল, তাকে যে এলবা দ্বীপে নির্বাসন করবে সেই মুহূর্তেও তিনি ক্ষমতা পাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। তো প্রথমে পয়েন্ট বলতে হবে যে ইউরোপের পরিস্থিতি যেমন হয়েছিল তোমার, মানে পয়েন্ট করবা ইউরোপের পরিস্থিতি। তাহলে কী হবে আমি বলছি, নেপোলিয়ন নির্বাসনকালে ইউরোপের ঘটনাবলীর দিকে তীক্ষ্ণ নজর রাখেন। এই সময় ফরাসি রাজা অষ্টাদশ লুই জনগণের কাছে শীঘ্রই অপ্রিয় হয়ে ওঠেন এবং ভিয়েনা সম্মেলনে বিজয়ী শক্তিবর্গের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বোঝা গেল? আমরা আরেকবার বলছি যে ইউরোপের পরিস্থিতি, তা কীরকম হয় ইউরোপের পরিস্থিতিতে তোমার নেপোলিয়ন নির্বাসনকালে ইউরোপের ঘটনাবলীর দিকে তীক্ষ্ণ নজর দিয়েছিল। ঠিক আছে, এবং তিনি সেই সময় কী দেখলেন যে ফরাসি রাজা অষ্টাদশ লুই জনগণের কাছে কী ছিল, মানে অপ্রিয় উঠেছিল। কীরকমভাবে জনগণের কথা শুনতো না এবং জনগণের উপরও অনেক অত্যাচার করতো সেই সময়। বুঝালো? সেই সময় কী হলো, আরেকটা কী আছে 2 নম্বর হলো যে ভিয়েনা সম্মেলনে বিজয় শক্তিবর্গের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বুঝালো? এবার তোমার যেটা হবে যে যখন তিনি নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন হবে সেই মুহূর্তে তিনি এসবগুলো কী করছেন, তিনি বুঝলেন যে এই ইউরোপের খুব একটা ভালো নয়, ফরাসি রাজা যে অষ্টাদশ লুই তিনি খুব একটা জনগণের সাথে ভালো আচরণ করছে না। সেই সময় তিনি একটা সুযোগ পেয়ে গেলেন এবং তারপরে কী দেখো, তারপরে বলা হয়েছে যে ফ্রান্সের প্রবর্তন, কী বলছে, ফ্রান্স ও ফ্রান্সের বাইরের জটিলতার পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন ত্যাগ করে গোপনে ফ্রান্সে ফিরে আসেন। বোঝা গেল? তাহলে গোপনে কী হচ্ছে, ফ্রান্সে ফিরে আসছেন। তিনি
ওই কী তিনি ওই 1050 জন মানে মতো সৈন্য নিয়ে 1800 তোমার ওই 1815 খ্রিস্টাব্দে একই মানে 1 মার্চ ফ্রান্সের কান শহরে হাজির হয়ে রাজধানী প্যারিসের দিকে যাত্রা শুরু করেছিলেন। হ্যাঁ, এরকম একটা কিছু। তারপর হচ্ছে তোমার কীরকম আরেকটা হচ্ছে যে জনতার অভ্যর্থনা, মানে জনগণের অভ্যর্থনা কী বলছে, প্যারিসে যাত্রাকালে ফ্রান্সের সাধারণ মানুষ নেপোলিয়নকে বিপুল অভ্যর্থনা জানায়। মানে যখন দেখলো যে নেপোলিয়ন মানে চুপি চুপি মানে এই এরকম হলো যে তাকে যখন তোমার এই ইয়াতে ওই এলবাদিভে নির্বাচন করে, তখন তিনি একটু বুদ্ধি খাটিয়ে তিনি ওখান থেকে পালিয়ে গেছিলেন এই কোথায়, যে ফ্রান্সে। এবং তিনি কী হচ্ছে, তিনি ফ্রান্সে যাওয়ার সঙ্গে সঙ্গেই জনগণ তাকে কী হচ্ছে, জনগণ তাকে তোমার ওই অভ্যর্থনা জানাচ্ছে এবং বহু সেনা তার পক্ষে যোগ দেয়। তিনি গ্রেনবল নগরে পৌঁছে জানান যে কৃষকদের স্বার্থ রক্ষা, দেশে শান্তি প্রতিষ্ঠা এবং বিদেশিদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করাই তার ফ্রান্সে ফিরে আসার প্রধান কারণ। এইভাবে তিনি বক্তব্য দিলেন, তাই না? এবার আসছে কি, যে সম্রাট হিসেবে ঘোষণা। এবার নেপোলিয়ন কী হবে, এবার সম্রাট হবে। কী হচ্ছে দেখি, নেপোলিয়ন লিও নগরীতে পৌঁছে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করলে অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এই সময় তিনি প্যারিসে এসে 20 মার্চ থেকে 29 জুন 1815 পর্যন্ত সম্রাট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা হচ্ছে তোমার এই 100 দিবসের রাজত্ব। বুঝা গেল? কোয়েশ্চেনটা খুবই আসার মতন, 100 দিবসের রাজত্ব। হ্যাঁ, তোমরা পড়বা অবশ্যই, খুব আসার মতো কোয়েশ্চেনটা। আমি তো পড়াইছি একবার এগুলো, তাও তোমরা ভিডিওটা একবার দেখবা, যারা দেখো নি তারা একবার দেখবা এবং আমি আজ বুঝালাম, ঠিক তোমরা এইভাবে লিখবা, নম্বর তোমার ভালোই পাবা। ঠিক আছে, এবার আমি যেটা আসবে, এবার আসবে তোমার ওই ওয়াটারলু যুদ্ধ। তো ভাই একটু তোমার বুঝে নেবো যে ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে কেমন তা। তো তোমার এখানে ওয়াটারলু যুদ্ধ, তাই না, 1815 খ্রিস্টাব্দ 20 মার্চ গেলেন। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি এবার যে তোমার কী হয়েছিল, যে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে গোপনে ফ্রান্সে ফিরে এসে শাসন ক্ষমতা দখল করে। আমি তো আগেই বললাম এরকম। তোমার এই 17 ওখানে বললাম, দেখো ঠিক সেভাবে আসছে। এবং 1815 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী বিজয় মন্ত্রী মিত্রশক্তিবর্গ তার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছিল। এবার ওয়াটারলু যুদ্ধের যে প্রভাবটা কী বলছি দেখো, আক্রমণের উদ্যোগ নেপোলিয়ন, বিরোধী মিত্রশক্তি নেপোলিয়নকে আইন বহির্ভূত ব্যাখ্যা দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্রান্স আক্রমণের উদ্যোগ নেয়। এবং আক্রমণের যে কারণ সেটা হচ্ছে কি, যে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়ার সেনাদল বিভিন্ন দিক থেকে ফ্রান্স আক্রমণ করে। তীব্র আক্রমণ সত্ত্বেও নেপোলিয়ন বাহিনী প্রথম পর্যায়ে লিঞ্জি ও কোয়ার্টারব্রাস এর যুদ্ধে জয় লাভ করেছিলেন, তাই না? তারপর হচ্ছে তোমার যে ওয়াটারলু যুদ্ধের যে পরাজয়টা আসবে। তারপরে বলছে যে নেপোলিয়নের প্রাথমিক সাফল্যের পর ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলসলি বা ডিউক অফ ওয়েলিংটনের কাছে ওয়াটারলুর যুদ্ধে 18 জুন তোমার 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় ঘটে। এবং কী ছিল, যে 15 জুলাই তিনি ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারপর এবার হবে তোমার যে নির্বাচনটা কীরকম, যে ওয়াটারলুর যুদ্ধ, নেপোলিয়ন পরাজিত হলে বিজয়ী শক্তিবর্গ তাকে আটলান্টিক মহাসাগরের বুকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়। বুঝালো? এবং সেখানে তিনি দায়িত্ব গ্রহণ করে ফরাসি বিপ্লবের না, এখানটা এরকম তোমার এই নির্বাচন হয়েছিলেন এইখানটা, লাস্টে তোমার করলো তোমার ওই এলবা দ্বীপে নির্বাচন হয়েছিল, এই সেন্ট হেলেনা দ্বীপে ওয়াটার যুদ্ধের পর, তিনি যখন হেরে গেলেন সেই সময়। এর আমি কিছু কোয়েশ্চেন বলেছি, বড়ো কোয়েশ্চেন তো বললাম এখান থেকেই। তো এখান থেকে কিছু বলেছি কোয়েশ্চেন, ওই টেক্সট বুকের যেগুলো আছে তার মধ্যে যেটা আসামের ওয়াটার যুদ্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে লিপজিগের যুদ্ধ কোথায় হয়, লিজিয়ন অফ আনার্কি, অ্যামিন্সের স্বাক্ষর, অ্যামিন্স, এটা পিরামিডের যুদ্ধ কবে হয়, ঠিক আছে। আর এদিক থেকে 2 মার্কের কোয়েশ্চেন দিচ্ছি, যেটা মহাদেশীয় অবরোধ, কোড নেপোলিয়ন কি, ভেরি ইম্পর্টেন্ট, বার্লিন ডিগ্রি,
তারপরে পোড়ামাটি, এটা তো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্পেনের খত কী, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। অর্থাৎ যে কবে কাদের মধ্যে হয়েছিল, এবং সত্য রাজত্ব বলতে কী বুঝো হলো 2 মার্ক এগুলো। এবার 4 মার্কে আসছে যেটি কী কাতে দিতে পারে, কোড নেপোলিয়ন, বুঝালো। এবং নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়, বুঝালো এটা। তারপর এটা কিন্তু মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ন প্রথম ডেকে এনেছিল, তা লেখো। এবং 70 বছরের রাজত্ব, 4 মার্কের আসামতন, হ্যাঁ। এবং তিলহিত যুদ্ধ সন্ধি। এখান যে 8 মার্কের যে কোয়েশনটা খুবই আসামতন, হ্যাঁ। তো আমি যেটা বলবো কথা তার মধ্যে হচ্ছে তোমার ওই প্রথম কার্ডটা, নেপোলিয়নের শাসনতান্ত্রিক সমস্যাগুলো সংক্ষেপে পরিচয় দাও। এই কোয়েশনটা খুবই আসামতন বলছে, মানে তোমাদের যে প্রথম সেমিস্টারে যে পরীক্ষাগুলো আসবে তার মধ্যে বড় কোয়েশন এটা খুব আসামতন এই চ্যাপ্টার থেকে। আর আমি তো প্রথম চ্যাপ্টার বলে দিয়েছি, তোমরা দেখে নেবে ভিডিওগুলো, আশা করি তোমরা কোন পেজ ওখান থেকে। এবং নেপোলিয়নের রাজ আক্রমণের পরিচয় দাও, মানে তিনি যে করেছিলেন। আর একটা কোয়েশন 2 মার্কের, দুইটা সম্রাট নেপোলিয়ন কীভাবে ইউরোপে পুনর্গঠন করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দুটো কোয়েশন করলেই তোমরা কোন পেজবা। এবং প্রথম চ্যাপ্টার আমি কিছু দিয়েছি ওই পাপা। আর আমি যে ক্লাসগুলো করাইছি অবশ্যই দেখবা, এখান থেকে তোমরা সব কোন পেজবা। এবং শর্ট কোয়েশন এমসিকিউ যা দেবে সব এখানে পাবা কমন। তাহলে এটা কমপ্লিট হলো, আবার কোনো একদিন এই তৃতীয় অধ্যায় পড়াবো। তো ঠিক আছে, এই পর্যন্তই।